আমরা কি আদতে স্বাধীন, নাকি অজান্তে আমরা নিজেদের আঙ্গুলে পরিয়ে ফেলেছি ডিজিটাল গোলামির শিকল? এই রিক্সার স্টিয়ারিং থেকে শুরু করে দেশের পাওয়ার গ্রিড সবকিছুই আজ এক অদৃশ্য চীনা ইশারায় নাচছে। আজ কথা হবে সেই প্রযুক্তির প্যাচ নিয়ে, যা আপনার চোখের সামনেই আমাদের দেশটাকে পঙ্গ করে দিতে পারে। আপনি কি জানেন আপনার হাতের ওই ফোনটি দিয়ে কিভাবে চীন নিয়ন্ত্রণ করছে আমাদের প্রতিটি পদক্ষেপ? চীন আমাদের ঘরে ঢুকে পড়েছে, আর আমরা কি শুধুই দর্শক হয়ে দেখব? না, আজ মুখোশ খুলব বিশ্বগুরু হওয়ার স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকা সেই নগ্ন সত্যে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। শুরু করব একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে। আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে, চীন চাইলে কি মুহূর্তের মধ্যে আমাদের গোটা ব্যবস্থাটাকে পঙ্গু করে দিতে পারে? এটা কোনো সিনেমার চিত্রনাট্য কিন্তু নয়, বা কোনো কল্পনাও নয়। হ্যাঁ, ঘটনাটা ঘটে গেছে। আমাদের রাস্তার ওই পরিচিত টমটম বা ই রিক্সাগুলোর কথা ভাবুন তো। আমরা তো দিব্যি তাতে চড়ে ঘুরে বেড়াই, কিন্তু খবর আছে চীন চাইলেই নাকি অনায়াসেই মোবাইল অ্যাপ ব্যবহার করে এই টোটোগুলোকে রাস্তার মাঝখানেই আটকে দিতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে এই নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর এক্সক্লুসিভ খবর প্রকাশিত হয়েছে। স্ক্রিনে আপনারা খবরটা দেখতে পাচ্ছেন। ই রিক্সার ব্যাটারিতে থাকা B80BMS নামে একটি চীনা অ্যাপের কথা শোনা যাচ্ছে। অভিযোগ আছে এই অ্যাপের মাধ্যমেই স্মার্টফোন ব্যবহার করে রিক্সার ব্যাটারি নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ রিক্সা চালানোর সময় হঠাৎ করেই সেটা অচল হয়ে পড়তে পারে। যদি এমন প্রযুক্তি দেশের হাজার হাজার গাড়িতে থাকে, তবে সেটা কতটা ভয়ের ভেবেছেন কখনো? একবার ভাবুন তো। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। ভারত সরকার আগে চীনের উপর বেশ কিছু কড়াকড়ি নিয়ম চাপিয়েছিল। যেসব দেশের সঙ্গে ভারতের সীমান্ত আছে সেই সব দেশের কোম্পানিগুলোর জন্য সরকারি টেন্ডারে অংশ নিতে বিশেষ রেজিস্ট্রেশন আর তদন্ত বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে খবর ছড়িয়েছে। দেখতেই পাচ্ছেন, কেন্দ্রীয় সরকার চীনের 4টি কোম্পানিকে 2 বছরের জন্য বিশেষ ছাড় দিয়েছে। কেন এই ছাড়? তাও আবার বিদ্যুৎ শিল্পের মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সেক্টরে। নিরাপত্তার খাতিরে যেখানে চীনের উপর নজরদারি বাড়ানোর কথা, সেখানে এমন ছাড় কি আমাদের ঝুঁকির মুখে ফেলছে না? এদিকে আন্তর্জাতিক মহলে ভারতের বর্তমান অবস্থান নিয়েও বেশ চর্চা চলছে। দ্য গার্ডিয়ান পত্রিকা একটি কড়া শিরোনাম প্রকাশ করেছে। ব্রিটিশ দৈনিকের মতে, প্রধানমন্ত্রী মোদী যেখানে না কোনো পুরস্কারের গন্ধ পান, সেখানে নাকি তিনি ছুটে যান। দ্য গার্ডিয়ান লিখেছে মোদীর জীবনীকাল। নীলাঞ্জন মুখোপাধ্যায় দাবি করেছেন যে এই পুরস্কার পাওয়ার নেশা আসলে এক ধরনের পার্সোনালিটি ড্রিভেন পলিটিক্স। এর মাধ্যমে নিজের সমর্থকদের বোঝানো হয় যে দেশ কতটা শক্তিশালী আর নেতা আন্তর্জাতিক দরবারে কতটা জনপ্রিয়। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু বেশ জটিল। একদিকে চীন প্রযুক্তিগতভাবে আমাদের কতটা কোণঠাসা করতে পারে তার ইঙ্গিত, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার লড়াই। আমরা একদিকে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছি, আর অন্যদিকে প্রযুক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ফাঁকফোকর থেকে যাচ্ছে। এই প্রযুক্তির মারপ্যাচ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভাবলে শিউরে উঠতে হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখলে মনে হবে এটা কোনো সাইবার থ্রিলার সিনেমার দৃশ্য, কিন্তু বাস্তবটা তার চেয়ে অনেক বেশি উদ্বেগজনক। রাস্তায় দিব্যি চলে বেড়াচ্ছে ই রিক্সা, আর কেউ দূর থেকে নিজের স্মার্টফোন দিয়ে সেটার ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। গাড়িটা কি হলো? গাড়িটা মাঝপথে দাঁড়িয়ে পড়লো, চালক অসহায়, যাত্রী বিপদে। আর এই পুরো ঘটনাটা ঘটাচ্ছে কে? ওই চীনা বিএমএস প্রযুক্তির কারসাজি। প্রশ্ন উঠতেই পারে, ব্লুটুথের রেঞ্জ তো খুব কম, তাহলে গোটা দেশ বিপদে পড়বে কেন? সমস্যাটা তো ব্লুটুথের রেঞ্জ বা পরিসীমা নিয়ে নয়। সমস্যাটা হলো আমাদের সিস্টেমের গভীরে চীনের এই অদৃশ্য প্রবেশাধিকার নিয়ে। দিল্লির এক ঊর্ধ্বতন কর্মকর্তার কথায়, চীনা এই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে সুরক্ষার বড়ই অভাব। এর কোনো শক্তিশালী অথেন্টিকেশন বা পরিচয় যাচাইয়ের ব্যবস্থা নেই। যে কেউ চাইলেই এর সঙ্গে মোবাইল সংযুক্ত করে ব্যাটারির তাপমাত্রা, ভোল্টেজ, চার্জ সর্বকিছু নিয়ন্ত্রণ করতে পারে। আর পাওয়ার আউটপুট বন্ধ করে গাড়ি থামিয়ে দেওয়াটা তো মামুলি ব্যাপার। এবার একটু বৃহত্তর ছবির দিকে তাকান। 150 কোটির দেশ ভারত, অথচ আমরা নিজেরা একটা সাধারণ ই রিক্সা আর ব্যাটারি তৈরি করতে পারি না। এতটা পরনির্ভর আমরা। এই পরনির্ভরশীলতাই তো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর এই সুযোগটাই নিল চীন। শুধুই ই রিক্সা কিন্তু নয়, নজরদারির কথাটা ভাবুন।
অপারেশন সিন্দুরের সময় খবর বেরিয়েছিল ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো সিসিটিভি ক্যামেরাগুলো নাকি চীনা কোম্পানিরই তৈরি। এমন অভিযোগও উঠেছিল যে বেইজিং এ বসে চীনের গোয়েন্দারা আমাদের রাস্তায় সেনার গতিবিধি পর্যন্ত পর্যবেক্ষণ করছে। এটা কি আগে কেউ কখনো কল্পনা করতে পেরেছিল? প্রযুক্তির মোড়কে এভাবে আমাদের ঘরে ঢুকে পড়ার কৌশল চীন অনেক আগেই শুরু করেছে। সবচেয়ে হাস্যকর এবং হতাশজনক ব্যাপার হলো আমাদের সরকারি প্রতিক্রিয়া। একদিকে 4,000 বর্গ কিলোমিটার এলাকা দখলের অভিযোগ নিয়ে যখন দেশ উত্তাল, তখন সাফাই আসে কেউ ঢোকেনি, কিচ্ছুই হয়নি। এখন এই প্রযুক্তির ক্ষেত্রেও কি একই চিত্রনাট্য চলবে? ই রিক্সা বন্ধ হয়ে দুর্ঘটনা ঘটলে কি সরকার বলবে যে এটা কোনো যান্ত্রিক ত্রুটি? এই যে আমাদের ইলেকট্রিক ভেহিকেল নিয়ে এত হইচই, এত প্রচার, এত উচ্চাকাঙ্ক্ষা, এই গাড়ির ভেতরেও যে অজস্র চীনা প্রযুক্তি লুকিয়ে নেই তার নিশ্চয়তাটা দেবে কে? আমরা কি আধুনিক হওয়ার নেশায় নিজেদের নিরাপত্তার চাবিকাঠিটাই শত্রুর হাতে তুলে দিচ্ছি না? ই রিক্সায় যদি এমন ডিজিটাল কারসাজি সম্ভব হয়, তবে আমাদের রাজপথ কাঁপানো দামি ইভি কারগুলোর কি অবস্থা? আপনারা হয়তো বলবেন আমাদের দেশি কোম্পানিগুলো তো গাড়ি বানাচ্ছে, কিন্তু একবার ভেবে দেখেছেন কি সেই গাড়ির ভেতরের যে পার্টসগুলো সেগুলো আসছে কোথা থেকে? সেগুলির সিংহভাগই পার্টসই তো আসছে চীন থেকে। আমাদের গাড়ির প্রাণভোমরা যে ব্যাটারি পাচ্ছি তা তো সেই একই উৎস থেকে আসা। তাহলে ই রিক্সা যদি হ্যাক করা যায়, তবে অত্যাধুনিক ইলেকট্রিক কারের ব্যাপারেও কি আমরা চীনের সফটওয়্যারের পুতুল হয়ে নেই? আর শুধু গাড়ি কেন, আপনার হাতে থাকা ওই স্মার্টফোনটির দিকে তাকান। আপনি কি নিশ্চিত যে এর ভেতরে আপনার অজান্তে চীন কোনো অদৃশ্য নজরদারি জাল বিছিয়ে রাখেনি? যখন আমাদের প্রতিটি ব্যবস্থা, সে বিদ্যুৎ হোক বা যোগাযোগ, চীন নির্ভর হয়ে পড়ছে, তখন কি আমাদের নিরাপত্তা বলে আদৌ কিছু অবশিষ্ট আছে? চীন চাইলেই কি মুহূর্তের মধ্যে আমাদের গোটা সিস্টেমটাকে পঙ্গু করে দিতে পারে না? উত্তরটা সম্ভবত হ্যাঁ। মনে পড়ে সেই 2020 সালের কথা, যখন লাদাখের গালোয়ান সীমান্তের সঙ্গে চীনের উত্তাপ তুঙ্গে আমাদের 20 জন বীর জওয়ান শহীদ হলেন আর আমাদের 4,000 বর্গ কিলোমিটার এলাকা বেদখল হলো। তখন আমাদের সরকার কি করছিল? খুব বড় গলার আওয়াজ উঠল, টিকটক ব্যান করা হলো, দেশপ্রেমের তুফান উঠল। পাশাপাশি আইন এলো ভারতের সঙ্গে সীমান্ত শেয়ার করা দেশের কোম্পানিগুলো সরকারি টেন্ডারে অংশ নিতে হলে বিশেষ রেজিস্ট্রেশন এবং নিরাপত্তার ছাড়পত্র নিতে হবে। ওটাই ছিল সরকারের সেই কথিত বড় পদক্ষেপ। কিন্তু এখন কি শুনছি? সেই একই সরকার চীনের 4টি কোম্পানিকে 2 বছরের জন্য বিশেষ ছাড় দিয়েছে। অর্থাৎ এখন থেকে তারা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পের সরকারি টেন্ডারে অনায়াসে অংশ নিতে পারবে। আগে যেখানে বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কঠোর নিরাপত্তা ছাড়পত্র লাগতো, এখন সেই ঝুঁকি নেই। আর কি কি বানাচ্ছে এই কোম্পানিগুলো? ট্রান্সফরমার, হাই ভোল্টেজ সুইচ, গিয়ার, বিদ্যুৎ পরিবহনের তার, অর্থাৎ আমাদের দেশের বিদ্যুৎ পরিকাঠামোর মেরুদণ্ডটাই এখন চীনের হাতে তুলে দেওয়া হচ্ছে। কেন এই অদ্ভুত সিদ্ধান্ত? এর পেছনের কারণগুলো শুনলে আমাদের বিশ্বগুরুর মুখোশটা যে খুলে যায়। সরকারের যুক্তি, তাদের নাকি কিছু বিশেষ কারিগরি দক্ষতা বা সরঞ্জামের অভাব রয়েছে। 150 কোটির দেশে আপনি একটা ই রিক্সা বা উন্নত বিদ্যুৎ সরঞ্জাম বানাতে পারছেন না? গত 10 বছরে কি আমাদের কারিগরি শিক্ষা বা শিল্পায়ন কেবল কাগজেই সীমাবদ্ধ ছিল? এই যে চীনকে আবার দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে, এটা কি কেবল আমাদের ব্যর্থতা নাকি আরেকটা জুমলা? নিজেদের অক্ষমতা ঢাকতে গিয়ে দেশের জাতীয় নিরাপত্তাকে কি আমরা বাজি রেখে দিচ্ছি না? আপনার কি মনে হয় না এটা একটা ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত? সরকার বলছে প্রযুক্তি বা যন্ত্রপাতির অভাব রয়েছে, তাই চীনের সাহায্য নিতেই হচ্ছে। কিন্তু 12 বছর ধরে যারা লেজার আই দেখানোর দম্ভ করছিলেন, তাদের আমলে আমরা এমন কোনো কারিগর বা টেকনিশিয়ান তৈরি করতে পারলাম না যারা একটা ট্রান্সফরমার বা সুইচ গিয়ার বানাতে পারে। তাহলে এই মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরতার গল্পটা কি কেবলই জুমলা, কথার ফুলঝুরি? ই রিক্সার ব্যাটারি যদি অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, তবে বিদ্যুৎ প্রকল্পের বড় বড় সরঞ্জামে চীন কি কি প্রযুক্তি লুকিয়ে রেখেছে তা কি আমরা জানি? যুদ্ধের সময় বা চরম উত্তেজনার মুহূর্তে যদি চীন এই সব যন্ত্রের মাধ্যমে দেশের গোটা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এক নিমেষে বন্ধ করে দেয়, ব্ল্যাকআউট করে দেয়, তখন দেশ চলবে কি করে? হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা, সামরিক ঘাঁটি সবই তো অচল হয়ে পড়বে। চীনের এই প্রযুক্তিগত অনুপ্রবেশ কেবল ব্যবসার বিষয় নয়, এটা আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে এক অদৃশ্য যুদ্ধ। সবচেয়ে আশঙ্কাজনক হলো আমাদের ভূ রাজনৈতিক অবস্থান।
আমাদের চারপাশের দেশগুলো, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, সবাই তো এখন চীনের প্রভাব বলয়ে, পাকিস্তান তো বটেই, আমাদের চারপাশে না একটা অদৃশ্য দেওয়াল তুলে ফেলা হয়েছে। আর সেই শত্রু দেশটাকেই আমরা সুযোগ দিচ্ছি আমাদের ভেতরে ঢুকে বসে থাকার। আমরা যে বিদ্যুৎ ব্যবস্থার কথা বলছি তা কোনো সাধারণ পণ্য কিন্তু নয়, এটি একটি দেশের লাইফ লাইন। অথচ এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে বলে তো মনে হয় না। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পুরস্কার সংগ্রহে ব্যস্ততা, স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী ভাঙানোর খেলায় মেতে থাকা, আর প্রতিরক্ষা মন্ত্রীর সংসদে দায়সারা উত্তরের বাইরে দেশের এই দীর্ঘমেয়াদী ঝুঁকির কথা ভাবার সময় কোথায়? চীনের সঙ্গে সম্পর্ক গত 6 বছরে ঠিক কোন মধুর স্তরে পৌঁছেছে যে নিরাপত্তার সব শর্ত শিথিল করে তাদের কোম্পানিকে 2 বছরের ছাড় দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনোই পাবো না, কিন্তু পরিণতিটা যে মারাত্মক হতে চলেছে তা কিন্তু স্পষ্ট। চীন আমাদের প্রযুক্তির প্যাঁচে ফেলে কেবল লেজেই খেলাচ্ছে না, বরং আমাদের গোটা সিস্টেমটাকে পঙ্গু করে দেওয়ার লাইসেন্সটা না আমরাই তাদের হাতে তুলে দিচ্ছি। সাধারণ মানুষ হিসেবে আমরা শুধু তাকিয়ে থাকতে পারি আর ভাবতে পারি আমরা কি সুরক্ষিত, নাকি আমাদের চারপাশের এই ডিজিটাল জাল আমাদের এই ধ্বংসের কারণ হয়ে উঠছে? প্রশ্ন ওঠে, মাত্র 2 বছরের ছাড় কেন? এই সামান্য সময়টাও কি যথেষ্ট নয় চীনের জন্য আমাদের পরিকাঠামোর ভেতরে তাদের গোপন জাল বিস্তার করার? যে সরকারের স্লোগান ছিল মেক ইন ইন্ডিয়া, আজ তা ফেক ইন ইন্ডিয়ার তকমা পাচ্ছে। 2020 সালে যে জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা কোম্পানিগুলোকে কোণঠাসা করা হয়েছিল, আজ ঠিক কোন জাদু বলে তারা আবার আমাদের অতি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পের টেন্ডারে জায়গা করে নিচ্ছে? এই 4 কোম্পানিকে বাঁচলো কারা? তাদের নিরাপত্তা সংক্রান্ত নথিপত্র বা বাছের মাপকাঠি কেন এখনো গোপনে রাখা হচ্ছে? তবে এই চীনের উপর নির্ভরশীলতা কেবল শুরু মাত্র। আমাদের গোটা ডিজিটাল অস্তিত্ব আজ অন্য দেশের দয়ার উপর টিকে আছে। আমরা যে সার্চ ইঞ্জিন ব্যবহার করছি, যে ইমেল বা জিমেলের উপর নির্ভর করে আমাদের ব্যক্তিগত থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবই সচল থাকছে, তার চাবিকাঠি তো আমেরিকার হাতে। গুগল বা মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো যদি একদিন কোনো না কোনো কারণে আমাদের পরিষেবা বন্ধ করে দেয়, তবে আমাদের দেশের পুরো প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা নিমেষের মধ্যে অচল হয়ে পড়বে। ভাবুন তো, আমাদের ইন্টারনেটের দুনিয়া থেকে শুরু করে কম্পিউটারের অপারেটিং সিস্টেম সবই তো বিদেশিদের দখলে। তাহলে আমরা আদতে কোথায়? আমরা কি আসলেই স্বাধীন, নাকি প্রযুক্তিগত গোলামির নতুন যুগে প্রবেশ করেছি? আমাদের হাতে আছে শুধুই আন্তর্জাতিক স্তরে প্রচার পাওয়া বড় বড় দাবি, যাকে আপনি বলতে পারেন বিশ্ব স্তরের ঝুনঝুনি। এই ঝুনঝুনি বাজিয়েই আমরা বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছি। অথচ বাস্তব হলো আমাদের ঘরের নিরাপত্তা থেকে শুরু করে জীবনের প্রতিটি ডিজিটাল ধাপ আজ অন্যের নিয়ন্ত্রণে। এই যে চীনের সঙ্গে কৌশলী দোস্তি আর আমেরিকার প্রযুক্তির উপর চূড়ান্ত নির্ভরশীলতা, এই উভয় সংকটের মাঝখানে দাঁড়িয়ে আমাদের আসল পরিচয় কি? আমরা কি সত্যি কোনোদিন আত্মনির্ভর হতে পারবো, নাকি আমাদের নিয়তি হলো প্রযুক্তির প্যাঁচে আটকে থেকে অন্যের হাতের পুতুল হয়ে থাকা? সবশেষে ক্ষমতার উদ্দেশ্যে 3টি অত্যন্ত জরুরি প্রশ্ন: নিরাপত্তা নাকি আত্মসমর্পণ? আমাদের দেশে বিদ্যুৎ, যোগাযোগ আর অতি সংবেদনশীল পরিকাঠামো যা সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত, সেগুলো কি চীনকে সঁপে দিয়ে আপনারা আসলে আত্মনির্ভর ভারতের বিজ্ঞাপন দিচ্ছেন, নাকি কৌশলে দেশের নিরাপত্তা বিকিয়ে দিচ্ছেন? নাম্বার 2, যে কোম্পানিগুলো দেশের বিদ্যুৎ পরিকাঠামোয় ঢুকছে তাদের নিরাপত্তা সংক্রান্ত বাছাইয়ের মাপকাঠি কেন দেশের মানুষের কাছে গোপন রাখা হচ্ছে? জনগণ কি জানে না তাদের ভাগ্য যাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তারা আদতে বন্ধু নাকি ছদ্মবেশী শত্রু? নাম্বার 3, সীমান্তে জওয়ান শহীদ হওয়ার পর দেশপ্রেমের আবেগকে পুঁজি করে ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইকের নাটক করা আর এখন গোপনে সেই চীনকেই বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া, এর মধ্য দিয়ে আপনারা কি দেশের জনগণকে বোকা বানাচ্ছেন, নাকি নিজেদের রাজনৈতিক দেউলিপনা প্রকাশ করছেন? আমরা উন্নয়নের নামে এক মরীচিকার পেছনে ছুটছি। একদিকে বিশ্বগুরু হওয়ার আস্ফালন, তো অন্যদিকে প্রযুক্তিগত দাসত্বের শেকলে নিজেদের বন্দী করা। এই দ্বিচারিতা আমাদের অনিবার্য ধ্বংসের পথেই ঠেলে দিচ্ছে। মনে রাখবেন, আধুনিক যুদ্ধের ময়দান এখন আর কেবল সীমান্ত রেখা নয়, তা ঢুকে পড়ছে আমাদের হাতের স্মার্টফোন আর পাওয়ার গ্রিডের তারে। আজকের এই সস্তা রাজনৈতিক চালবাজি আর প্রযুক্তির অন্ধ নির্ভরতা যদি এখনই না থামানো হয়, তবে একদিন ভারত কেবল অন্ধকারে তলিয়ে যাবেই না, বরং নিজেদেরই তৈরি করা এই ডিজিটাল ফাঁদে আমরা পরিণত হব এক অসহায় দাসে। ভাবুন, আরো গভীরে গিয়ে ভাবুন,
শিট দ্বারা সোজা রাখুন, প্রশ্ন করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।